আপনি ইন্টারভিউ করছেন, ইন্টারভিউটা যখন আপনি পোস্ট করবেন সোশ্যাল মিডিয়া বা যেখানেই হোক না কেন, আপনি তখন নিজেই দেখতে পারবেন যে কি পরিমাণ মানে বাজে মন্তব্য করা হচ্ছে একটা মেয়েকে ডাউন করার জন্য। কারণ আমাদের সমাজে মনে হয় আমরা এটা মেনে নিতে পারি না, কোনো মেয়ে আগাচ্ছে, কোনো মেয়ে ভালো কিছু করছে বা একটা মেয়ে কথা বলছে। আমি মনে করি কিছু কিছু সময় হেটার্স থাকা ভালো, কারণ হেটার্স না থাকলে আপনার জিদ আসবে না। সবারই দেখা যায় একটা স্বপ্ন থাকে, কেউ হয়তো পাইলট হতে চায়, কেউ ডক্টর, কেউ টিচার, ফাইটিং যে ব্যাপারটা বক্সিং। সো এটার প্রতি আগ্রহ আমার তখন থেকেই আসলে আমার এটার প্রতি খুব প্যাশন যে ব্যাপারটা সেটা কাজ করতো। এরকম একটা ব্যাপারে তো আর কাছের মানুষ কখনো থাকবে না। বাংলাদেশের সবাই ক্রিকেট ফুটবল প্রেমী বেশি, আর হচ্ছে সবার মা বাবাই চাবে একটা গ্র্যাজুয়েশন করুক, গ্র্যাজুয়েশন করে ভালো একটা জব সেক্টরে ঢুকুক। কিন্তু আমারটা একটু ভিন্ন ছিল, সো পাশে না পাওয়াটাই স্বাভাবিক। তো যদি বহির্বিশ্বের দিকে তাকান, এটা কোনো ব্যাপারই না। লিমিটেড কিছু মানুষ থাকবে সবসময়, যারা সবসময় আপনাকে ডাউন করতে চাবে, আপনাকে নেগেটিভ কথা বলে আপনাকে পিছনে নিয়ে যেতে চাবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। পুরো পৃথিবীর দিকে তাকাই, মেয়েরা অনেক এগিয়ে, সব দিক থেকে এগিয়ে। এটা কোনো ভালো কাজ না, এটা একটি খারাপ কাজ। এখানে অনেক ইনজুরি হওয়ার সম্ভাবনা আছে, আর এটাতে কোনো ভবিষ্যৎ নেই। আর এটা কেমন একটা ব্যাপার, একটা মেয়ে বক্সিং করবে, এগুলো করবে, তো এটা খুবই একটা মানে ডার্টি থিং। সো এটাই আমার শোনা এটাই সবচেয়ে বাজে কথা ছিল। আমি আমার নিজেকে অনেক ভালোবাসি, আর দেখা গেছে যে আমি যদি নিজেকে ভালো না বাসি, আমি সামনে যেতে পারবো না, আমি আমার কাজকে ভালোবাসতে পারবো না। তো আমি নিজেকে প্রতিদিন এটাই বলি যে আমাদের প্রতিদিনই নতুন একটি চ্যালেঞ্জের দিন। আর একটা মেয়েকে অনেক কিছু ফেস করতে হয়, একটা ছেলের থেকে অনেক কিছুই দেখা গেছে। একটা ছেলে যতটা ইজিলি একটা জায়গায় চলে যেতে পারবে, একটা মেয়ের অনেক কিছু চিন্তা করতে হয়। তো তখন আমার মনে হয় যে না, প্রতিদিনই একটা নতুন চ্যালেঞ্জ আমার জন্য। এখন মেয়েদেরকে এত বেশি বুলিং করা হচ্ছে, মানে এটা ওয়ান কাইন্ড অফ মানুষের হ্যাবিট হয়ে গেছে, যেটা কিন্তু আপনি অন্য কোথাও দেখবেন না। আর এটার এগেনস্টে কোনো স্টেপ নেই। এখন একটা মেয়েকে তারা যা তা বলতেছে, যা তা ভাবে অপমান করছে। আর এটা সাধারণত আমাদের মানে কি বলবো, সোশ্যাল মিডিয়াতে বেশি হচ্ছে, সাইবার বুলিং যেটা বলে। তো এভাবে করতে করতে কি হয়, একটা মেয়েকে যতটা ডিসরেসপেক্ট করা, একটা মেয়েকে যতটা নিচে নামানো যায়, এটা আমি মনে করি এখান থেকেই শুরু। সো আমার পক্ষে হচ্ছে সবচেয়ে বড় প্রতিপক্ষই সমাজ। যে এই যে আপনি ইন্টারভিউ করছেন, ইন্টারভিউটা যখন আপনি পোস্ট করবেন সোশ্যাল মিডিয়া বা যেখানেই হোক না কেন, আপনি তখন নিজেই দেখতে পারবেন যে কি পরিমাণ মানে বাজে মন্তব্য করা হচ্ছে একটা মেয়েকে ডাউন করার জন্য। কারণ আমাদের সমাজে মনে হয় আমরা এটা মেনে নিতে পারি না, কোনো মেয়ে আগাচ্ছে, কোনো মেয়ে ভালো কিছু করছে বা একটা মেয়ে কথা বলছে। হ্যাঁ, এটা মনে হয় আমরা কেউই এটা মনে হয় মেনে নিতে পারি না। অনেক সময় দেখা যায় যে অনেক মেয়েরাও কিন্তু আছে, শুধু যার পুরুষদের কথা বলবো সেটা না, অনেক মেয়েরাও আছে যারা কিনা মেয়ে হয়ে মেয়েকে ট্রল করছে, মেয়ে হয়ে মেয়েকে জেলাস করছে, নিতে পারছে না। তো এই যে মানে ধারাবাহিকতাটা চলছে, এটা কিন্তু এখনকার সময় দিনের পর দিন বেড়ে যাচ্ছে। আর একটা মেয়েকে ইফটিজিং, রেপ, হোয়াট এভার, এই জিনিসটা মনে হয় এখন শুরু হচ্ছে। মানে একটা মেয়েকে ডিসরেসপেক্ট থেকেই কিন্তু শুরু হয় ইফটিজিং, তাই না? তো এটার কিন্তু এখন শুরু হচ্ছে আপনাদের সোশ্যাল মিডিয়া থেকে, সাইবার বুলিং থেকে। আর সাইবার বুলিংয়ের কিন্তু আমাদের এখনো আমি কোনো অ্যাকশন দেখিনি যে সাইবার বুলিং করছে, একটা মেয়েকে করে যাচ্ছে, হ্যারাস করতেছে, এটার এগেনস্টে কোনো মানে কিছু করা হচ্ছে, এগুলো কিন্তু ইনস্ট্যান্ট কোনো অ্যাকশন আমাদের নেই। তো যার জন্য আমাদের এটা কিন্তু দিনের পর দিন বেড়ে যাচ্ছে। ইভেন আমার প্রতিটি ইন্টারভিউতেও কিন্তু এভাবে বাজেভাবে ট্রল করা হচ্ছে, শত শত বাজেভাবে ট্রল করা হচ্ছে। তো আমি আসলে ট্রলের মতো কিছু করিনি যে ট্রল করা হবে, একটা বাজে মন্তব্য করা হবে। তো এটা যখন উইলিংলি দিনের পর দিন করা হচ্ছে, সো আমার মনে হয় যে আমার এখানে কেয়ার না করাই উচিত, কারণ আমি জানি আমি কি করছি। তো আমার মনে হয় এই জিনিসটার এগেনস্টে অ্যাকশনে যাওয়া উচিত সবার, যেন এই জিনিসটা স্লোলি বন্ধ হয়ে যায়। না হলে ইফটিজিং বলেন, ডিসরেসপেক্ট বলেন একটা ওমেনকে, এটা কখনোই থামবে না, বরঞ্চ এটা বেড়ে যাবে।
মন সহজে ভাঙে না, কারণ আমি এত সহজে ভেঙে যাওয়ার মেয়ে না। তারপরেও দেখা যায় যে আমরা মানুষ, দিন শেষে অনেক সময় আমারও ভালো খারাপ সবই লাগতে পারে। কত কিছু পার করে এই পর্যন্ত এসেছি, সো এটা আমি আমার নিজের জন্য এসেছি, কারোর জন্য আসিনি। তো আমার তখন মনে হয় যে না, আমার এগুলো স্কিপ করা দরকার। এইসব নেগেটিভিটি আসলে থাকবেই। আর আপনি যখন ভালো কিছু করতে যাবেন, সামনে আগাবেন, তখন এগুলো আমার মনে হয় যে এগুলো তখন আরো বেশি বাড়বে। সবসময় বলা হয়েছে যে আমি এটা করতে পারবো না, এটা ঠিক আছে, যদিও আমি এখন বক্সিং করছি না, কিন্তু মানে বক্সিং দিয়েই তো আমার সবকিছু শুরু, আমার স্বপ্ন, আমার প্যাশন, আমার কেরিয়ার, আমার সবকিছু ওখান থেকেই শুরু। তো এটাকে আমি অবশ্যই রেসপেক্ট করি। আর যেহেতু আমি বাংলাদেশের প্রথম নারী বক্সার, তো এই কথাটা যখন এই যে আপনি বলছেন, সবাই যখন বলে, মানে আই রিয়েলি ফিল সো প্রাউড। আমি এখন বর্তমানে কুমফু করছি আর প্লাস সেলফ ডিফেন্স ইনস্ট্রাক্টর আর ফিটনেস ইনস্ট্রাক্টর। তো সব কিছু নিয়ে কাজ করছি। আর হচ্ছে আমি দেখা গেছে যে আমাদের বাংলাদেশের যে সেলফ ডিফেন্স মেয়েদের, এটা নিয়ে একটু খুব ডিপলি কাজ করছি, কারণ আমাদের আত্মরক্ষার যে প্রশিক্ষণ আর সেটার যে সচেতনতা, সেটা আমাদের এখানে নেই। আমাদের দুর্ঘটনা ঘটছে, কিন্তু এটাকে মানে কিভাবে এটাকে আমরা ওভারকাম করতে পারি সেটা কিন্তু নেই। তো এটা নিয়ে আমি একটু কাজ আর কি বর্তমানে বেশি করছি। কিন্তু আসলে আমাদের কাজ শুধু ওই ঢাকা কেন্দ্রিক হলেই হবে না, আমি মনে করি আমাদের পুরো বাংলাদেশ নিয়ে কাজ করা উচিত। আর এখানে সবারই কাজ করা উচিত, প্রতিটি স্কুল, কলেজ, অফিসে, ওয়ার্কশপ। তো এই সচেতনতা সব দিক থেকে আসতে হবে আমাদের। আমি মনে করি কিছু কিছু সময় হেটার্স থাকা ভালো, কারণ হেটার্স না থাকলে আপনার জিদ আসবে না, আপনার কাজে ঝোঁক আসবে না। আমরা মনে করি বাংলাদেশ থেকেও একটা মেয়ে উঠে আসতে পারে। হ্যাঁ, এটা চ্যালেঞ্জিং, এটা খুব ধৈর্যের ব্যাপার, কষ্টের বিষয়, কিন্তু মানে ইচ্ছা থাকলে সব সম্ভব, আপনি যদি সেটাকে মন থেকে চান। যেমন আমি গিভ আপ করিনি, আমি গিভ আপ করার মেয়ে না, আমি গিভ আপ কখনোই করিনি। আমি এই পর্যন্ত এসেছি। আমি ছোট সময় থেকে অনেক রেসলিং দেখতাম, অনেক বক্সিং ম্যাচ দেখতাম। বিশেষ করে আমার রেসলিং খুব ভালো লাগতো, রেসলিং দেখা হতো। যখন ক্লাস 7, 8, 9-এ পড়ি, তখনই কিন্তু আমার মানে ইচ্ছা ছিল আমি বক্সিং জয়েন করবো, কিন্তু তখন মহিলা বক্সিংটা বাংলাদেশে শুরু হয়নি। তো এটা মনে হয় 2013 কি 2014-তে শুরু হয়। তো যখন শুরু হয়, তো আমি স্কুলে থাকতে একবার খোঁজ নেই যে বাংলাদেশে মহিলা বক্সিং শুরু হয়েছে কিনা, তখন বলে যে না, শুরু হয়নি। তো দেখা গেছে তার কয়েক বছর পর যখন আমি আবার যাই, তো তখন আমার কোচ ছিল মহিউদ্দিন, সিনিয়র কোচ, উনি এখনও আছে। তো উনি তখন বলে যে হ্যাঁ, তুমি জয়েন করতে পারো, আর তোমার মতো যারা ব্রেভ মেয়ে আছে তাদেরকেও তুমি নিয়ে আসো। ওই যে তখন থেকেই শুরু হলো। অনেকেই আমাকে বলে যে আপু, ইউ আর আওয়ার ইন্সপায়ারেশন। তখন খুবই ভালো লাগে, তখন মনে হয় যে না, আসলে এখনো আমাকে অনেক দূর যেতে হবে, কিন্তু মনে হয় যে না, যতটুকু এসেছি, একটা মানুষের যে ইন্সপায়ারেশন হতে পেরেছি, এটাই অনেক। সবচেয়ে বড় বাধা হচ্ছে আপনার সারাউন্ডিং থেকে কোনো সাপোর্ট না পাওয়া, এটাই সবচেয়ে বড় বাধা। আর এটাকেই চ্যালেঞ্জ করে এটাকে এস্টাবলিশ করা, এটাই হচ্ছে সবচেয়ে বড় বাধা। যেমন আমার বাইরের দেশে যতগুলো ট্রেনিং, এগুলো সব আমার নিজের কষ্টের। এগুলো আমাকে কিন্তু কেউ কখনো সাপোর্ট করেনি, না পরিবার, না কেউ। আমি মনে করি একটা মেয়েকে সব কিছুই জানা উচিত, রান্না বান্না সব কিছুই জানা উচিত। আমি সব কিছুই রান্না করতে পারি, আর রান্নার উপরও আমি অনেক প্রশিক্ষণ নিয়েছি। তো দেখা গেছে আমি সময় পাই না রান্না করার সব সময়। তো ঈদের ছুটিতে, ভ্যাকেশনে রান্না করা হয়। সবাই বলে বাংলাদেশ লিপ করতে, যে এখানে সুযোগ সুবিধা নেই, বাইরে গেলে আমি আরও বেশি সুযোগ সুবিধা পাবো। এটা সত্যি কথা, বাট বাংলাদেশ এখনও লিপ করব না। আমার স্বপ্ন আছে একটি, যে আমি যেহেতু কুমফু করছি, তো আমাদের একটি ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন, শাওলিন অ্যান্ড উডাং, তো এখানে আমাদের প্রতি বছর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কিক বক্সিং খেলা হয় গ্রিসে। তো দেখা গেছে গ্রিসে হয়, স্পেনে হয়, বিভিন্ন জায়গায় হয়, মানে মোস্ট অফ দ্য টাইম ইউরোপে আমাদের খেলাগুলো হয়। তো আমার ইচ্ছা আছে, যদি আল্লাহ চায়, আমি যদি স্পন্সরশিপ পাই, তো ইউরোপ থেকে কোনো একটা চ্যাম্পিয়নশিপ বাংলাদেশে আনা। তারপর বাংলাদেশ ছেড়ে দিলেও আমার কোনো আফসোস নেই। তো আপাতত এটাই স্বপ্ন। ব্যক্তিগত বলতে তেমন আর কিছু নেই এখন।
এখনো সিনেমার পর্যায়ে হ্যাঁ অনেক অনেক ব্রুটাল কাহিনী হয়েছে, অনেক ব্রুটাল কিছুই হয়েছে জীবনে, কিন্তু আসলে সিনেমার নাম এটা এখন পরিচালকই করবে। কিন্তু আমার মনে হয় আরেকটু সামনে যেতে হবে আমাকে, তখন এটার ফিনিশিং ভালো হবে, সিনেমার মানে ফিনিশিংটা তখন আরো ভালো হবে। প্রথম দিকে আমি মুভির অফার পেয়েছিলাম, অনেকগুলো মুভির অফার পেয়েছিলাম, কিন্তু আমি মুভিতে কখনো ইন্টারেস্ট না, আমি কমার্শিয়ালে ইন্টারেস্ট। এখন যেটাতে ইন্টারেস্ট সেটার অফার কখনো পাইনি, এখন পর্যন্ত পাইনি, কিন্তু মুভির অফার পেয়েছিলাম। কিন্তু আমি কখনো মুভি এগুলোতে জয়েন করবো না। পছন্দের না সালমান খান, না বাংলাদেশে কেউ নেই। সালমান খান সে শুধু যে হ্যান্ডসাম সেই জন্য না, বাই হার্ট সে খুব ভালো, তো অল ওভারই সে সুন্দর, শুধু দেখতে সুন্দর বললে এটা ভুল হবে। হ্যাঁ বলতে পারেন, আমার ছোট সময় থেকেই ক্রাশ। সিনেমা না করলেও হবে, তার সাথে আমি 1 ঘন্টা কথা বলতে চাই, তাহলেই হবে। মানে সবসময় দেখা যায় যে ওই ফিউচার ক্যারিয়ার নিয়েই ভাবি, কিন্তু আসলে কখন এঙ্গেজ হব, কিভাবে হব, কোথায় হব, এটা আমি আসলে এখন নিজেও জানি না। এই ব্যাপার আসলে নিজেও জানি না, এটা আসলে সবাই বলে দেবে, বাট এত তাড়াতাড়ি ইচ্ছা নেই, আরো পরে।